আমন্ত্রণ বিশ্ব বাংলা সাপ্তাহিক আয়োজন কৃতিকা। আপনাদের সাথে আমি রয়েছি ফারহানা হোসেন নিউ জার্সি থেকে। বিশ্ব বাংলা মানেই বাংলা হয়ে বাঙালি দেখুন, বাংলাকে ভালোবাসুন। এছাড়া আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্ব বাংলা ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে। আজকে আমরা অনুষ্ঠানটা একটু সাজিয়েছি বড়দিন উপলক্ষে একটু ভিন্ন রকম ভাবে। আমাদের প্রিয় কিছু মানুষ নিয়ে আজ আমাদের সাথে আছেন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক প্রতি বিশেষ অনুরাগী ব্যক্তিত্ব, নান্দনিক মানুষ, বিশ্ব ব্যাংকের আইটি বিশেষজ্ঞ হয়েও সাংবাদিকতা, প্রকাশনা, সম্পাদনা সহ কমিউনিটি অ্যাক্টিভ হিসেবে সুপরিচিত, স্বদেশশৈলী প্রকাশনা সংস্থার সাথে যুক্ত এবং ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বাংলা সাহিত্য সম্মেলনের প্রধান সমন্বয়কারী অ্যান্থনি পিউস গোমেজ। দাদা, মেরি ক্রিসমাস। আরো যুক্ত আছেন আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী ক্লারা রোজারিও। মেরি ক্রিসমাস দিদি। শুভ বড়দিন। শুভ বড়দিন। বাচিক শিল্পের প্রিয় মুখ ক্রিস্টিনা রোজারিও। শুভ বড়দিন। মেরি ক্রিসমাস দিদি। শুভ বড়দিন আপনাকেও, একটা নতুন বছর, সুস্থ থাকি। সেটাই। সবার প্রিয় বাচিক শিল্পী সিসিলিয়া রোজারিও গোমেজ। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস দিদি। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এবং সবার প্রিয় মিষ্টি মুখ বাচিক শিল্পী ক্যাথরিনিয়া কেয়া রোজারিও। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। শুভেচ্ছা। মেরি ক্রিসমাস দি। কেমন আছো সবাই? এই তো ভালো। হ্যাঁ, আজকে আমরা সবাইকে নিয়ে অনুষ্ঠান শুরু করব। সবার কথা শুনবো, এখানে সবার আবৃত্তি শুনবো। আজকে বিশেষ একটা দিন সবার জন্যই, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে অনুষ্ঠানটা শুরু করছি। আমি ফার্স্টেই চলে যাচ্ছি অ্যান্থনি পিউস গোমেজ দাদার কাছে। হ্যাঁ দাদা, কেমন আছেন আপনি? মেরি ক্রিসমাস। কেমন আছেন? শোনা যাচ্ছে কথা? মনে হয় শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, হ্যালো, এখন শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, বিশ্বের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। এমনিতে আছি ভালো, আপনারা সবাই ভালো? হ্যাঁ জি দাদা, এখন তো আসলে ভালো থাকাটা খুবই একটা বড় ব্যাপার, যে ভালো আছি এটা বলতে, তারপরেও ভালো থাকতে হয়। বেঁচে থাকাটাই একটা আশীর্বাদ এখন, এবং এই আশীর্বাদ আমাদের জন্য ভালো থাকারই আশীর্বাদ। জি, এটাই সকল যুদ্ধ, সমস্ত দুর্যোগ, এসবের মাঝেও আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো থাকতে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, কিছুই করার নেই দাদা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দেশে ও প্রবাসে বড়দিনের আনন্দ কিভাবে উদযাপন করে যাচ্ছেন? বড়দিনের আনন্দ আমার মনে হয় যে আগের মতো করে এবার তো হবে না। আমরা জানি যে মহামারীর ছোবলে পুরো বিশ্বটাই আক্রান্ত। আমাদের এই পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেছেন। প্রতি বছর আমরা বড়দিন যে আনন্দ নিয়ে উদযাপন করি, এবছর ঠিক সেই আনন্দ নিয়ে বড়দিন উদযাপন করতে পারছি না। কিন্তু তারপরও বলতে চাই যে বিশ্বের যত মানুষ আছে, যারা আমরা বেঁচে আছি, যেটা বললাম যে এটা আমাদের সবার জন্যই একটা আশীর্বাদ। তো আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই বড়দিনে আমরা সবার জন্য সুস্থতা কামনা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এবারের বড়দিনে যেহেতু মহামারীর কারণে আমরা গির্জায় যেতে পারবো না, বা অনেকে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে, মিশায়। তো এবারের বড়দিনটা অন্যবারের বড়দিন থেকে একেবারেই সম্পূর্ণ আলাদা বড়দিন। কোনো মিলন মেলা হবে না, শুধুমাত্রই ভার্চুয়ালি যোগ দিতে হবে। তো ভিন্নতা সহই আমাদেরকে এই বাস্তবতা মেনে নিয়ে এবারের বড়দিন আমাদেরকে উদযাপন করতে হবে। আমার সেকেন্ড প্রশ্ন হলো, খ্রিস্টান কমিউনিটি সম্প্রতি ভ্রাতৃত্ব বন্ধনে বড়দিনের তাৎপর্য কিভাবে অনুভব করেন? ভ্রাতৃত্বের বন্ধন, হ্যাঁ, প্রতিটা ধর্মই তো
ভালোবাসার কথা বলে, শান্তির কথা বলে, ভ্রাতৃত্ব এবং প্রেমের কথা বলে। আমাদের খ্রিস্ট ধর্মেও তাই। বড়দিন মূলত আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন, এবং যীশু খ্রিস্টের জন্ম, তার জীবন, তার সারা জীবনের যে কার্যক্রম, সবই তো প্রেম, ভালোবাসা মানুষের প্রতি, এবং সবকিছুর মূলেই হচ্ছে শান্তি। তা আমার মনে হয় রবীন্দ্রনাথ যেভাবে বলে গেছেন যে যেদিন আমরা সবাইকে ভাই হিসেবে মেনে নিতে পারবো, সেদিনই আমাদের বড়দিন। তা আমার মনে হয় যে বড়দিনের তাৎপর্য আমাদেরকে এটা শিখিয়ে দেয় যে আমরা আমাদের চারপাশে যত মানুষ আছে সবাইকে আপন ভেবে সবার সাথে সম্প্রীতির বন্ধনে জীবন যাপন করে আমরা যেন একটি সুন্দর পৃথিবীতে সুন্দর জীবন কাটিয়ে যেতে পারি, এবং এই ভ্রাতৃত্বের বন্ধনটা দিন দিন যেন আমাদের মধ্যে আরো দৃঢ়তর হয়, এটাই প্রত্যাশা। জি দাদা, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন যে এটাই প্রত্যাশা যে সবাই যেন সব ধর্ম প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন সবাই মানুষ হিসাবে এই পৃথিবীতে থাকতে পারি। কোনো ধর্মের প্রতি কোনো অহিংসা না, কিছু না, জাস্ট মানুষ হিসাবে। ধর্মটা তো যার যার অন্তরে, সৃষ্টিকর্তা তো একজনই। আমরা যেভাবেই ডাকি না কেন, আমরা গির্জা বলি, মন্দির বলি, মসজিদ বলি, যাই হোক না কেন, সৃষ্টিকর্তা একজন। প্রার্থনা আমরা যে ভাষাতেই করি না কেন, আমরা সবাই মানুষ। এটাই একজন মানুষ হয়ে যদি আমরা সমস্ত মানুষকে মানুষ ভেবে আপন করে নিতে পারি, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাতে পারি, সেটাই আমাদের মনুষ্যত্বের ব্যাপার। সেটাই মনুষ্যত্ব পাবো। যেদিন আমরা বলতে পারবো যে আমরা মানুষ, এতটুকুই আমাদের পরিচয়, আমরা মানুষ। জি দাদা, আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন চলে যাচ্ছি বাচিক শিল্পী ক্লারা রোজারিওর কাছে। দিদি কেমন আছো? এই ক্রান্তি লগ্নে যতটুকু ভালো থাকে সেটাই, আসলে বেঁচে আছি বা ভালো আছি এতটুকু বললেও মনে হয় যে অনেকটুকু আছি এখন। জি, বছরের শেষ হয়ে যাচ্ছে, প্রিয় মানুষগুলা চলে গেছে একে একে, অনেককে আর দেখবো না হয়তো 2021-এ, কিন্তু তারপরেও ভালো আছি বা ভালো থাকাটা অনেক বড় ব্যাপার দিদি। ভালো আছি, এটা ঈশ্বরের আশীর্বাদ। এটাই ঈশ্বরের আশীর্বাদ। করোনা কালে কি নিয়ে ব্যস্ত আছো দি? ঘর থেকে তো বেরোতে পারছি না, ঘরেই আছি, ঘর থেকে অফিস করছি আর এই ঘরের মধ্যেই আটকে বসে আছি। এটাই আসলে। আজকে আমাদেরকে তুমি কি শোনাবে একটু বলো, যে যেহেতু আজকে আমরা বড়দিন উপলক্ষে এখানে সবাই একসাথে মিলিত হয়েছি, একটা বিশেষ দিন খ্রিস্ট ধর্মের। তুমি একটা তাহলে আমাদেরকে একটা আবৃত্তি শোনাও আমার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যে। আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর বড়দিন নিয়ে কি ভেবেছিলেন সেটা একটু, ওনার একটা বক্তৃতা থেকে একটা ছোট্ট অংশ পড়তে চাইছি। এটা রবীন্দ্রনাথের ভাবনা। ঠিক আছে। যাকে আমরা পরম মানব বলে স্বীকার করি, তার জন্ম ঐতিহাসিক নয়, আধ্যাত্মিক। প্রভাতের আলো সত্য প্রভাতের নয়, সে চিরপ্রভাতের। আমরা যখনই তাকে দেখি তখনই সে নূতন, তবু সে চিরন্তন। আজ তার জন্মদিন, এ কথা বলবো কি পঞ্জিকার তিথি মিলিয়ে? অন্তরে যেদিন ধরা পড়ে না সেদিনের উপলব্ধি কি কাল গণনায়? যেদিন সত্যের নামে ত্যাগ করেছি, যেদিন অকৃত্রিম প্রেমে মানুষকে ভাই বলতে পেরেছি, সেদিনই পিতার পুত্র আমাদের জীবনে জন্মগ্রহণ করেছেন। সেই দিনই বড়দিন, যে তারিখেই আসুক আমাদের জীবনে তার জন্মদিন দৈবাত আসে, কিন্তু ক্রুশবিদ্ধ তার মৃত্যু, সে তো আসে দিনের পর দিন। জানি আজ বিশেষ দিনে দেশে দেশে গির্জায় গির্জায় তার স্তবধ্বনি উঠছে। তিনি পরম পিতার বার্তা এনেছেন মানব সন্তানের কাছে, আর সেই গির্জার বাইরে রক্তাক্ত হয়ে উঠছে পৃথিবী ভাতৃ হত্যায়। তিনি ডেকেছিলেন মানুষকে পরম পিতার সন্তান বলে, ভাইকে মিলতে বলেছিলেন ভাইয়ের সঙ্গে, প্রাণোৎসর্গ করলেন এই মানব সত্যের বেদিতে। চিরদিনের জন্য এই মিলনের আহ্বান রেখে গেলেন আমাদের কাছে। বেদমঞ্চে আছে তিনি আমাদের পিতা, পিতা নহসি, সেই সঙ্গে প্রার্থনা আছে পিতা নবোধি। তিনি যে পিতা, এই বোধ যেন আমাদের মধ্যে জাগে। বড়দিন নিজেকে পরীক্ষা করবার দিন,
নিজেকে নম্র করবার দিন। এটি ওনার একটি বক্তৃতা, উনি 25শে ডিসেম্বর 1932 শান্তিনিকেতনে করেছিলেন। বাহ, খুব সুন্দর। আমি আসলে জানতাম না, এখনই শুনলাম, জিনিসটা ভালো লাগলো দিদি। আর আমাদের দর্শক দিদি আবৃত্তি তুমি একটা প্রথমে আরম্ভ করো। আমি আবৃত্তি পরে করি। ঠিক আছে, আমি তাহলে আমি অন্যদির কাছে ঘুরে যাচ্ছি। আসি। শিওর দিদি। এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় মৌ ক্রিস্টিনা রোজারিওর কাছে। কেমন আছেন ফারহানা? আমি ভালো আছি দি। শুভ বড়দিন, কেমন আছো? এই তো ভালো। দুটো জিনিস হয়েছে সম্প্রতিকালে। একটা হচ্ছে যে করোনার কারণে আমি বাংলাদেশে একটি মেডিকেল মিশন চালাই, মানে একেবারে দরিদ্রতম শিশু এবং তাদের জন্য এখান থেকে আমরা একটা মেডিকেল টিম নিয়ে যাই বছরে 2বার, যারা একেবারে দরিদ্র শিশুদের যে ঠোঁট তালু কাটা থাকে সেই সার্জারি গুলো আমরা করি। আমার একটি সংগঠন আছে, এটা মানে আমার ছুটিগুলো আমি ওখানে ব্যবহার করি। এটার নাম হচ্ছে স্মাইল বাংলাদেশ। এটা কি ঢাকাতে হয় নাকি চিটং? না, বিভিন্ন জায়গায় হয়, যেখানে আমরা আমাদের বন্ধু সংগঠন খুঁজে পাই। সেই বন্ধু সংগঠন রুগী জোগাড় করে, দরিদ্রতম রুগী। আমরা এখান থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে বিনে পয়সায় সেই তো প্রতিবারে আমাদের এখানে, এবং আমি ছাড়া বাকিরা সবাই এখানে, মানে তারা বাংলাও বলেন না অথচ প্রতি বছর যেতে চান। এ যাবৎ আমরা প্রায় 1600-র মতো সার্জারি করেছি। এ বছর যেতে পারলাম না, মানে বছরে আমরা 120টার মতো সার্জারি করি, ওই দরিদ্র শিশুগুলোকে আমরা সাহায্য করতে পারলাম না। আর ভালো কাজ, ভীষণ একটা মানে তো করোনায় কি হয়নি সেটা হচ্ছে এটা, তো সেটার জন্য একটু খেদ আছে। আর আমার খুব একটা ইন্টারেস্টিং কথা আলাপ করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে 2 বছর আগে আমার জেরুসালেম এবং বেথলেহেমে গিয়েছিলাম। তো সেই সিঁড়ি দিয়ে, পাথরের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি, দুটো গুহার মতো জায়গা যেখানে যিশুর জন্ম হয়েছিল, এবং তারপরে পাথরের দেয়াল যেখানে গরু শিশু মানে গরু ছাগল রাখতো, ভেড়া রাখতো, সেই কক্ষটা আমি দেখেছি। তারপরে যিনি যেখানে প্রচার করতেন, জেরিকো শহর, 10,000 বছরের পুরনো শহর, সেটা দেখতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আজকেও যিশু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ওই সময় কি ছিল, পশ্চিমা শক্তি, রোমান শাসকরা মানুষের ওপরে, এবং পূর্বের মানুষ তখন তো তারা এদের উপরে অত্যাচার করছে, আর একজন নতুন মানুষের আসার অপেক্ষা করছে সবাই, যে এসে বলল যে না, লড়াই করে না, ওদের মেরে নয়, শান্তির মাধ্যমে একটা সামাজিক ন্যায্যতা আনা দরকার। তো আমার কাছে মনে হলো যে এটা তো আজকেরও কথা, আমরা এখনো তো সেইভাবে অপেক্ষা করছি যেন একজন মহামানব আসবে, এই সাম্যতার কথা বলবে, ন্যায্যতার কথা বলবে। আমার কাছে খুব রেলেভেন্ট মনে হয়েছে যে যিশুর তো আজও তাৎপর্যপূর্ণ, এখনো তো সেই সমতার পৃথিবী আসেনি। ও সেই শক্তি যারা মানুষকে অত্যাচার করে, সেই শক্তি তো এখনো তেমনই শক্তিমান। সেটাই দিদি। তো আমার কাছে ওই গুহাটার মধ্যে নেমে যেতে যেতে আমার মধ্যে ওই ইয়েটা হলো যে এইখান থেকে একজন সাম্যের কথা বলেছিলেন। রাইট। আসলে তুমি ওখানে গিয়েছিলে বলেই তোমার অতটুকু অনুভব হয়েছে জেরুজালেমের ওখানে, রাইট? এবং বেথলেহেমে যেই গুহাটার মধ্যে ওর জন্ম হয়েছিল সেইখানে, এবং এখনো ওইটা না স্যাঁতসেঁতে অন্ধকার একটা গুহা, রেখে দিয়েছে। ইলেকট্রিক বাতি দিলেও একটা মাটির তলার পাথরের গুহার কতটা আলোক উজ্জ্বল হয়। তখন মনে হচ্ছে যে ওই সময় তো আরো অন্ধকার ছিল, কুপির আলো, আর সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল একটা, মানুষ তো তার জন্যই অপেক্ষা করছিল, ভাবছিল ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। বাহ, দারুণ বলেছো। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো তোমার এই অনুভূতিটুকু তুমি শেয়ার করতে পেরেছো সবার সাথে, আমিও শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমি এখন চলে যাচ্ছি সবার প্রিয় বাচিক শিল্পী
সিসিলিয়া রোজারিও গোমেজের কাছে। কেমন দিদি আছো? ভালো আছি, বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ, তোমাকেও। আজকে তো আসলে বড়দিন উপলক্ষে আমরা এখানে একটা বিশেষ আয়োজনে আরো হ্যাঁ, অন্যান্য আবৃত্তি অবশ্যই শুনবো, আমরা দেশের আবৃত্তি শুনবো, যেহেতু এখনো ডিসেম্বর মাস চলছে আমাদের। আর এখনো আমরা এসছি একটা বড়দিন উপলক্ষে, সবাই মিলিত হয়েছে আজকে। তুমি কি শোনাতে চাও বড়দিন উপলক্ষে? তোমার কি অনুভূতি বা আবৃত্তি বা কোনো টপিকস? তুমি যেমনটি বলছিলে যে সব মানুষই এক, মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কথা। তো আমি মনে করি যে মানুষের হৃদয়ে সবচেয়ে বড় উপাসনালয়, যেমনটি কাজী নজরুল ইসলাম বলে গেছেন। মানুষের সুখ একদম। দুঃখ আনন্দ বেদনা সবকিছুর উৎস কিন্তু এই হৃদয়। সাম্যের গান গাই, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুরে মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসেই ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেঘের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরেই আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। খুব সুন্দর দিদি, ভীষণ সুন্দর লাগলো আবৃত্তিটা, এত ভালো লাগলো আসলে। মানে ধন্যবাদ। নজরুলের এখানে সে সবই মানুষ হওয়ার কথাই বললো আসলে, সেই পুরোটা আবৃত্তি জুড়ে, যে আসলে কোনো কিছুই না, কোনো ধর্ম, তুমি মানুষ হতে পারাটাই হলো সবচেয়ে বড় কথা। সে কথা আবারও ফিরে ঠিক। আসবো দিদি তোমার কাছে। আমি এখন চলে যাচ্ছি সবার প্রিয় মুখ ও মিষ্টি মুখ ক্যাথেরিনা রোজারিওর কাছে। মেরি ক্রিসমাস দি, কেমন আছো? এই তো আমি একটু একলা পড়ে গেছি। আমি তো ফ্লোরিডা থেকে যুক্ত হয়েছি, আপনারা তো সবাই একদিকে, আমি একটু দূরে পড়ে গেছি। হ্যাঁ, কয়টা বাজে এখন তোমাদের ফ্লোরিডাতে? আমাদের সময় একই। হ্যাঁ, সময় একই। হ্যাঁ, একটু দূরে, দূরে মানে হ্যাঁ, ভালোই দূরে। ভালোই দূরে। ভালোই দূরে। হুম। হ্যাঁ, এখন তুমি কি শোনাবে আমাদেরকে? আমরা তো একটা ফার্স্ট পার্টটা আমরা রেখেছি বড়দিন উপলক্ষে, আমরা হুম। সবকিছু ওইভাবে সাজিয়েছি। তুমি এখন তোমার কি অনুভূতি বা আবৃত্তি, তোমার যেটা ইচ্ছে তুমি শোনাও।
বড়দিন আচ্ছা, উপলক্ষে। আমাকে যে জিনিসটা একটু বিচলিত করে সেটি হচ্ছে যে বড়দিনের সময় খুব মুখ্য হয়ে ওঠে কেনাকাটাটা, কোথায় কি হ্যাঁ কিনছি, কোথায় কি করছি। তো সেই জন্য বড়দিন থেকে আমরা কিন্তু আস্তে আস্তে যিশুকে বাদ দিয়ে দিচ্ছি। যিশুর যে শিক্ষা সেটার বিষয়ে আলোচনাটা না হচ্ছে না। এই যে বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চাদের কতখানি যিশুর শিক্ষাটা দেওয়া হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু যেটা বলা হচ্ছে যে আমি কোন জিনিসটা কিনবো, আমি কোন জিনিসটা ছেড়ে আসবো। তো এই যে আহ, এই যে অর্থনৈতিক কারণে একটা শ্রেণী বিভাজন, সেটি কিন্তু কারো কাম্য নয়। কারণ যিশু কিন্তু কাজ করেছিলেন একেবারেই হতদরিদ্রের মাঝখানে। তার যারা অনুসারী সে সময় ছিল তারা কিন্তু জেলে সম্প্রদায় ছিল, তারা একেবারে খেটে খাওয়া মানুষ ছিল। সেই চরিত্রটা আবার ফিরিয়ে আনা উচিত, সবারই একটু নমিত হওয়া উচিত শ্রেণীর বিষয়টা। তো আমি এমনই একটি কবিতা পড়ছি, ছোট কবিতা, ভবানী প্রসাদ মজুমদারের কবিতা। এখনো দেহের রক্ত ঝরছে যিশুর, দুবেলা দুমুঠো আহার জোটে না শিশুর। এখনো মাথায় মুকুট ক্রুদ্ধ কাঁটায়, লুকোচুরি খেলা মুখেতে মুখোশ আঁটায়। এখনো জুডাস নয় ভয়ে জড়সড়, বড়দিন আজও হয়নি সত্যি বড়। এখনো জোসেফ ফুটপাতে ঘর বাঁধে, দুঃখিনী মা মেরি ইট পেতে খুঁদ রাঁধে। এখনো শিশুরা পায় না শীতের চাদর, কাছে ডেকে কেউ করে না তাদের আদর। এখনো যিশুরা অনাহারে মর মর, বড়দিন আজও হয়নি সত্যি বড়। খুব সুন্দর। শেষ লাইনটুকু ভীষণ সুন্দর, যে বড়দিন আজও হয়নি এখনো বড়, আজও। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো দিদি। হ্যাঁ, আবার আমি তোমার কাছে ফিরে আসব। আমি এখন চলে যাচ্ছি অ্যান্থনি পিউস গোমেজ দাদার কাছে। দাদা, আবার ফিরে আসলাম আপনার কাছে। আমার প্রশ্ন এখন যে, প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের সন্তানদের বাংলা ভাষা, কৃষ্টি, সাংস্কৃতিক প্রতি আকৃষ্টকরণে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের সবার? চমৎকার একটি প্রশ্ন। প্রবাসে যারা বসবাস করছি আমরা, আমাদের প্রতিটি স্টেটে, যেখানে আমাদের বাঙালি অধ্যুষিত স্টেটগুলো আছে, সেখানে বাঙালি সংগঠন গড়ে উঠেছে এবং প্রতিটা সংগঠন থেকে কিছু না কিছু কাজ করে যাচ্ছে ইয়ং জেনারেশনের জন্য, হয়তোবা সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য, সাহিত্য চর্চার জন্য কিছু না কিছু কাজ চলছে। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি বা কৃষ্টি, এগুলো তো তাদের পূর্বপুরুষের শেকড় না। তো আমরা মূলত অভিভাবক যারা আছি, আমরা যদি নিজেরা আমাদের সন্তানদেরকে অনুপ্রাণিত না করি, তাদেরকে ঘরে না শেখাই, তাহলে বাইরের সংগঠনের ওই সামান্য যে অবদান, তাতে করে তাদেরকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করা যাবে না। আমাদের সমাজে আমাদের মানুষ যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকে আরেকটু সচেতন হতে হবে এবং আমাদের এই ভাষা, সংস্কৃতি, এগুলোকে তরুণ প্রজন্মের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে অন্তরে গেঁথে দিতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত এটাকে ভালোবাসতে না পারবে, তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদের দিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। তো এই দায়িত্বটা মূলত আমি মনে করি যে আমাদের অভিভাবকদের। তরুণ প্রজন্মে যারা আছে তারা একটা মিশ্র সংস্কৃতির মধ্যে বেড়ে উঠছে, তাদেরকে দোষ দিতে পারবো না তারা যদি আমাদের মূলধারার সংস্কৃতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নেয়। কারণ এদেশে তারা বড় হচ্ছে এবং তাদের চারপাশে ছড়িয়ে আছে এদেশেরই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো। তারা ওগুলোকে ধারণ করছে, এগুলোকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের যে সংস্কৃতি, ভাষা, সাহিত্য, এগুলো যাতে তারা ভালোবেসে বুকে তুলে নেয়। তাদের পূর্বপুরুষদের যে শেকড়, সেটাকে তারা যেন ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি মনে করি যে আমাদের সবারই এটা একটা দায়িত্ব, অভিভাবক যারা আছেন বিশেষ করে তাদের দায়িত্ব যে ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করা। এছাড়া আমাদের যে সব সংগঠন ইয়ং জেনারেশন নিয়ে কাজ করছে, তাদেরকে সাধুবাদ জানাতে চাই। এদেশের যান্ত্রিক জীবনে এই ব্যস্ততার মধ্যেও
তারা যে কাজগুলো করে যাচ্ছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা অনেকটা সময়, অনেকটা ত্যাগ এগুলোর মধ্য দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মের মাঝে মূলত এই বাংলা ভাষা আর সংস্কৃতিকে তুলে দেওয়ার চেষ্টা করছে, অক্লান্তভাবে চেষ্টা করছে। অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে দাদা, প্যারেন্টস এর প্রথম পদক্ষেপ হলো প্যারেন্টস কে আসলে প্রাধান্য দেওয়া, যে বাচ্চাদেরকে বাংলা শেখানো। মানে আমাদের প্রথম ধাপ তো আসলে বাচ্চারা বাসার থেকেই শিখে, এটাই। আমি তাই বিশ্বাস করি। সেটাই, হ্যাঁ। বাচ্চাদের বাসার থেকে যদি আমরা না বলি অ আ ক খ শিখো, একটা বাচ্চা তো এখানে অলমোস্ট সারাদিনই স্কুলে থাকে, আফটার স্কুলে পরে স্কুলে থাকে, আফটার স্কুলে আগেও সে স্কুলেই সকালবেলায় যাচ্ছে, তাহলে একটা বাচ্চা তো আসলে সবসময় ইংলিশেই তার বেড়ে ওঠা। তার কিন্তু চারপাশের পরিবেশটাই এমন। বাচ্চাদের তো আসলে দোষ দেওয়া যায় না, দোষ আসলে দেওয়া যায় না। আমাদের প্যারেন্টসরাও আসলে কিছু করার নেই, কিন্তু তারপরেও যেটা হয়ে যায় যে আমাদেরকেই করতে হবে, এটা বাচ্চাদেরকে নিয়ে বসতে হবে। বাংলা ভাষা সবকিছুই একটুখানি বোঝাতে হবে যে কখন 16ই ডিসেম্বর, কখন মাতৃভাষা আমাদের 21শে ফেব্রুয়ারি, অ্যাটলিস্ট এগুলা যদি আমরা শিখাতে পারি, বাংলাটা না লিখতে পারুক বা একটু বলতে পারুক, এটাই কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। সেটাই, কারণ যদি জানি এখানে ব্যস্ততার জীবন, ভীষণ ব্যস্ততার জীবন। অভিভাবক যারা আছেন, কাজ নিয়ে, সংসার নিয়ে, সন্তানদের মানুষ করার জন্য তাদের কাজের অন্ত নেই, তারা ব্যস্ত। কিন্তু এর মাঝে আমার মনে হয় যদি মানসিক ইচ্ছাটা থাকে যে আমার সন্তানকে আমি আমার সংস্কৃতি, আমার সাহিত্য এগুলো তার কাছে প্রিয় করে তুলবো, প্রতিদিন না হলেও, প্রতি সপ্তাহে না হলেও কিছুটা সময় কখনো না কখনো বের করে নেওয়া যায় এবং সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ওই সময়টা বের করে নিয়ে আমাদেরকে আসলে আমাদের তরুণ প্রজন্মের কাছে যেতে হবে, হাঁটু গেড়ে বসে তাদেরকে আমাদের গল্প শোনাতে হবে, তাদেরকে আমাদের ইতিহাস শোনাতে হবে। আপনি যেটা বলে গেলেন যে 52-র ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এগুলোকে গল্পের আকারে তাদের কাছে তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে। ওদের তো দোষ নেই, ওরা তো বুঝতে পারছে না আমাদের ইতিহাস কোথা থেকে শুরু। আমরাও তো স্বাধীনতার পরে আমাদের যাদের জন্ম, আমরাও তো জানতাম না যে আমরা বাংলাদেশে জন্ম হয়েছে দেখে আমরা আসলে সেটা পেয়েছি, কিন্তু এখানকার বাচ্চারা তো আসলে নামে বাঙালি, কিন্তু ওরা কি পাচ্ছে আসলে ওটা অনেক বড় বাসার থেকে আমাদেরকে শিখাতে হবে। শিখাতে হবে দাদা। আমার আরেকটা প্রশ্ন আছে যে প্রবাসের ব্যস্ততা যান্ত্রিক জনজীবনের মাঝেও আপনি বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক প্রসার ও বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। এই সুন্দর মানসিকতা অন্তরে পৌঁছানোর নেপথ্য কোনো ভাবনা কাজ করে? আমার প্রশ্ন পিজুদ্দার কাছে। জি, ধন্যবাদ। মূলত আমরা তো মানুষ হয়ে জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের ভেতরে তো আরেকটা মানুষ বাস করে না। আমাদের যখন থেকে জ্ঞান হয়, আমাদের বোধোদয় হয়, তখন থেকে মূলত ভেতরের মানুষটাকে গড়ে তুলতে হয় এবং সে গড়ার জন্য যদি আমরা কাজ না করি, সেই স্পৃহা যদি মনের ভেতরে জেগে না ওঠে, তাহলে ভেতরের সেই মানুষটা একটা ভিন্ন মানুষ থেকে যায়। তো সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মূলত আমরা নিজেদেরকে আমাদের আত্মশুদ্ধির, আমাদেরকে নিজেদের গড়ে তোলা, নিজেদের ভেতরের মানুষটাকে গড়ে তোলার একটা বিরাট, বা আমি বলবো যে সবচেয়ে বড় আশ্রয়। সাহিত্য সংস্কৃতি এগুলো তো আমাদের অন্তরে আলো ছড়ায়, আমাদেরকে গড়ে তোলে, আমাদেরকে সুন্দর মানুষ হতে শেখায়, সমাজে সবার সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে শেখায়। তো এই সাহিত্য সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে যে একটা পবিত্র আনন্দ, যে একটা নির্মল আনন্দ, সেই আনন্দলোকে বিচরণ করার জন্যই মূলত এই সাহিত্য সংস্কৃতির সাথে যতটুকু পারা যায় নিজেকে সম্পৃক্ত রাখা। এবং আমার এটাই প্রত্যাশা যে আমাদের, যেটা আপনি বললেন এর আগে তরুণ প্রজন্মের কথা, যে আমরা অভিভাবকরা যদি আমাদের সেই ইতিহাস বা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, আমরা তাদের একটি সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যদি একটু সময় বের করে নিই, আমাদের সমাজটাও কিন্তু অনেক সুন্দর হবে। অনেক সুন্দর হবে।
সত্যি দাদা, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন চলে যাচ্ছি ক্লারা রোজারিওর কাছে। দিদি, আবার আসলাম তোমার কাছে। আর কবিতা নিয়ে টুকিটাকি প্রশ্ন তোমাকে আমি করতেই পারি, রাইট দিদি? কবিতা কিভাবে প্রভাবিত করে? আসলে কবিতা তো আমাদের জীবনের একটা অংশ, না? কবিতায় আমাদের সারা জীবনটা উঠে আসে। সুতরাং যে কোনো ভাব প্রকাশ করার জন্য তো কেউ না কেউ কোনো একটা মাধ্যম নেয়। আমি সেখানে কবিতাটার আশ্রয় দিই। সুন্দর প্রশ্ন, এক কথায় উত্তর। খুব সুন্দর যা প্রশ্ন, বলতে চাই খুব উত্তর দিয়েছো। হ্যাঁ, খুব সুন্দর উত্তর দিয়েছো এক কথায়। ঠিক আছে, তোমার কাছে এখন একটা আবৃত্তি শুনতে চাই, বলো, আবৃত্তি করো। আমি আমাদের তো 50তম বিজয় দিবস জি। চলে গেল। 49 বছরে আমরা আছি। আমাদের অনেক অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, অনেক রক্তের বিনিময়। একটা পতাকা, একটা মানচিত্র দেবার জন্য 30 লক্ষ লোক প্রাণ হারিয়েছেন, তাই না? কতজন যুদ্ধাহত হয়ে পড়ে আছেন একটা লাল সবুজের পতাকার জন্য। পতাকার জন্য। এই পতাকাটা আমাদের হাতে তুলে দেবার জন্য তারা চলে গেছেন। তাদেরও অনেক প্রত্যাশা ছিল, আমাদেরও অনেক প্রত্যাশা এই দেশের কাছে। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য যে আজকে আমরা দেখছি আমরা যা চেয়েছিলাম তা পাচ্ছি না। অনেক জায়গায় আমাদের ইচ্ছে ব্যাহত হচ্ছে। আজকে মৌলবাদের উত্থান হচ্ছে, যা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক দেশ হবে। তো সেই ক্ষোভ থেকে, সেই কষ্ট থেকে একটি কবিতা। আমি যা বলেছিলাম যে কবিতা আমাদের জীবনের সবকিছু, আমাদের যা কিছু বলতে চাই কবিতার মাধ্যমে, কবিতার মাধ্যমে সেরকম একটি কবিতা আমি পড়ি। Sure. মানুষেরা নাকি 1 সেকেন্ডে 4 ফুট হাঁটতে পারে সাধারণত। 12 কোটি মানুষ আমরা। আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট 48 কোটি ফুট, অর্থাৎ 16 কোটি গজ। তার মানে 1 সেকেন্ডে প্রায় 90,910 মাইল এগিয়ে যেতে পারি। স্বাধীনতা পাওয়ার পর 49 বছর পার হয়ে গেছে, অথচ আমরা সবাই একই জায়গায় একই বিন্দুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে মরছি সব সময়। 1 ইঞ্চিও অগ্রসর হতে পারছি না। ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি, জয় বাংলা নামক দীপ্ত বজ্র নিঘোষ ভুলতে বসেছি, 7ই মার্চের অতন্ত্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি, ভাসানীর আসসালামু আলাইকুম ভুলতে বসেছি, পাক সেনা, রাজাকার, আলবদর, আল শামসের অমানসিক অত্যাচারের কথা ভুলতে বসেছি, আমাদের মা বোনদের ধর্ষিত হবার কথা ভুলতে বসেছি, প্রতিটি বাঙালি মেয়েকে গর্ভবতী করে খাঁটি পাকিস্তানি সন্তানের জন্ম দেব, শুয়োরের বাচ্চাদের সেই রক্তে আগুন জ্বালানোর কথা ভুলতে বসেছি। আমরা মুক্তিযোদ্ধাদের কথা ভুলে গেছি, আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলে গেছি। আসলে এত ভুলোমন নিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না। তাহলে স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায়? সেকেন্ডে মাত্র 4 ফুট খানিক এগিয়ে গেলেই একে রক্ষা করা যায়। আসুন স্বাধীনতা যুদ্ধকে বুকের মাঝখানে রেখে তাই একসঙ্গে আমরা সবাই 1 সেকেন্ডে 4 ফুট খানিক এগিয়ে যাই। বন্ধুগণ, 1 সেকেন্ডে মাত্র 4 ফুট, খুব বেশি কিছু নয়। খুব সুন্দর, ওই লাইনটা ভীষণ সুন্দর, যে এত কিছু ভোলা মন নিয়ে আমরা স্বাধীনতা রক্ষা করা যাবে না। আমি শুনছিলাম, হ্যাঁ, আমাদের ভীষণ। দেশকে বুকে ধারণ করে হ্যাঁ, এত ভোলা মন নিয়ে কিভাবে হবে? সবকিছু মনে রাখতে হবে, দেন ইতিহাস খুঁজে পাওয়া যাবে। খুব সুন্দর দিদি। আপনি যেমনটি বলছিলেন যে আপনি আপনার বাবা মার কাছ থেকে স্বাধীনতার কথা শুনেছেন, তেমনি নতুন প্রজন্ম শুনবে, আপনি আপনার প্রজন্মকে বলবেন। কিন্তু এইভাবেই তো ইতিহাস বাচ্চারা, আমাদের পরবর্তী জেনারেশন এভাবেই জানবে। না হলে জানার কোনো আমি তো আর উপায় নেই। অ্যাটলিস্ট আমরা যারা বাইরে আছি তাদের বাচ্চারা
দিদি খুব সুন্দর। তুমি কি এখন আরেকটা শোনাবে নাকি আমি অন্য দিদির কাছে চলে যাব? অন্যদের কাছে যে আমি পরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি এখন চলে যাচ্ছি সবার প্রিয় মুখ ক্রিস্টিনা রোজারিওর কাছে। দিদি আবার আসলাম তোমার কাছে। আমরা এখন আহ স্বাধীনতা মাস চলছে দিদি, তা তুমি আমাদেরকে কোনো স্বাধীনতা আবৃত্তি শোনাবে? তোমার ইচ্ছে, তুমি যদি শোনাতে চাও শোনাতে পারো। স্বাধীনতা সম্পর্কিত, কিন্তু এখন কি আমাদের সেই একই অবস্থা নয়? সেই দম বন্ধ করা অবস্থা। আমরা প্রতীক্ষা করছি কোন যিশুর? লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে পড়ল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো, বাঘমার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তা দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুঠে ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার। এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে। টালমাটাল পায়ে রাস্তার এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁত ঘষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। যেমনটি করে গরু ছাগলকে যেখানে খেতে দেয়, সেই জাপ পাত্রে জন্ম নেয়া একটি উলঙ্গ শিশু সারা পৃথিবীতে একটি বাণী ছড়িয়ে দিল একত্রিত হওয়ার, সঙ্গবদ্ধ হওয়ার, নমিত হওয়ার। আমরা সেই যিশুর প্রতীক্ষায়। খুব সুন্দর দিদি, ভীষণ সুন্দর, মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার আবৃত্তি। ভাল লাগলো, অনেক ভালো লাগলো। কথাগুলা ভীষণ সুন্দর। যিনি লিখেছেন ভীষণ সুন্দর। কার কবিতা দিদি এটা? এটা নীরজ চক্রবর্তী। আর ভীষণ সুন্দর একটা আবৃত্তি, খুব ভালো লাগলো। তুমি কি এখন স্বাধীনতার কিছু শোনাবে? ঠিক আছে, শোনো। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে কে, বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। কথা ছিল একটি পতাকা পেলে, কথা ছিল। খুব সুন্দর দিদি, ভীষণ সুন্দর, ভালো লাগলো অনেক। আমি আমি এখন চলে যাচ্ছি সিসিলিয়া রোজালিও গোমেজের কাছে। দিদি, স্বাধীনতার মাসে স্বাধীনতার একটা কবিতা তুমি আবৃত্তি করতে পারো? ঠিক আছে। আমরা তো অনেক ত্যাগের বিনিময় আমাদের স্বাধীনতা অর্জন করেছি, লাল সবুজ একটা পতাকা পেয়েছি। সত্যি সেই সময়টাতে কি অধীর প্রতীক্ষায় আশায় বুক বেঁধে দেশের আপামর জনগণ একটি মুক্ত স্বপ্ন, দেশের স্বপ্ন দেখছিল, সে কথাটাই তুলে ধরেছেন শামসুর রহমান তার কবিতায়। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো ছত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য থুর থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছেন নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী মাঝি, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর কাঁধে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। খুব সুন্দর দিদি, খুব সুন্দর। এমনি কবিতাটা আমার খুব ভালো লাগে, তোমার গলায় চমৎকার লাগলো। বহুল পঠিত, কিন্তু বহুল পঠিত, খুবই জনপ্রিয়, কিন্তু এই কবিতাটিতে মানুষের অপেক্ষাটা, সেই সময়ের অবস্থাটা যেভাবে বলা হয়েছে অন্য কবিতাতে এতখানি পাওয়া যায় কিনা আমি জানি। বহুল পঠিত হলেও বারবারই শুনতে ভালো লাগে। ঠিক, হ্যাঁ, বারবারই শুনতে ভালো লাগে। আমি আবার মানে তোমার কাছে চোখের আসবো, সামনে ভেসে ওঠে, ভেসে ওঠে সবকিছু অকপটে।
আবার আসবো তোমার কাছে দিদি। আমি এখন চলে যাচ্ছি ক্যাথেরিনা কেয়ার রোজারিও দিদির কাছে। মিষ্টি মুখ, খুবই মিষ্টি একটা মুখ। আহ একটা প্রশ্ন করি দিদি, কার লেখা কবিতা পড়তে ভালো লাগে? কোন ধরনের কবিতা পড়তে তোমার ভালো লাগে? কার লেখা এটা না সঠিকভাবে বলতে পারবো না। আমি প্রচুর কবিতা পড়ি, আমি কবিতার মধ্যে হ্যাঁ আমি বাঁচি। জানি, আমি দেখেছি তো। হ্যাঁ, তো কার কবিতা এটা বলতে পারবো না, কিন্তু কিছু কিছু কবিতা মনে হয় কি যেন আমার জন্যই লিখেছে। মনে হয় যে আহ, আমি, আর এমন হয় কি কিছু কবিতা আছে নিজের জন্য, এই দুপুর অলস দুপুরে নিজে পড়বার জন্য। আর কিছু কবিতা পড়লেই মনে হয় কি একটা তাগিদ অনুভব করি যে আমার যারা সতীর্থ আছে তাদের একটু শোনাই, তাদের কাছে একটু বলি। সেটাই। তো সেরকম কিছু কিছু কবিতা আমি নির্বাচন করি শোনাবার জন্য। এখন তুমি কি পড়বে? স্বাধীনতার উপরে নিশ্চয়ই কিছু পড়বে, পড়ো, তুমি শোনাও। আচ্ছা, আমি অ্যান্থনি দাস কথার সূত্র ধরে একটু বলি। উনি বলছিলেন, আপনারা আলোচনা করছিলেন যে নতুন প্রজন্মের কথা, যে নতুন প্রজন্মকে শেখাতে হবে। আমার এখানে একটা জিনিস সবসময় মনে হয় যে স্বাধীনতার পরবর্তীতে ঠিক ওই সময় যারা 70-এর পরবর্তীতে 70, 71, 75 পর্যন্ত বা আরো পরে যারা জন্মেছেন, আজকে কিন্তু তাদেরই ছেলেমেয়েরা কিন্তু 13-14 বছরের। তো আমরা যে নতুন প্রজন্মের কথা বলছি, আমরা কিন্তু একটা জেনারেশনকে বাদ দিয়ে যাচ্ছি। আমার সবসময় এই জিনিসটা মনে হয় যে রিলে রেসের ব্যাটনটা ঠিক মানুষের কাছে আমরা দিয়েছিলাম কিনা। ওই যে একটা রিলে রেসের সময় আমার মনে হচ্ছে যে একটা জেনারেশনকে বাদ দিয়ে কিন্তু আমরা কথাটা বলছি। নতুন প্রজন্মের কথা আমরা বলবো, নতুন প্রজন্মদের শেখাবো, কিন্তু তাদের বাবা মাদের জীবন আচরণ, তার বাবা মা কি বিশ্বাস করছে সেটাও আমাকে জানতে হবে, কারণ তারা কিন্তু 70-এর পরবর্তী একটি জেনারেশন, হ্যাঁ, ঠিক তাই না? বলেছো, ঠিক তো বলেছো আমাদের সেই দিদি। দুটো দুটো জেনারেশনকে কিন্তু আমাদের আহ একইভাবে চিন্তা ভাবনাগুলোর মধ্যে নিয়ে আসতে হবে। ওই জেনারেশনটা হয়তো আমরা বা আমার সাথে কেউ আছে আমি জানি না। আহ আমি লালন নিশ্চয়। করি বুকে বা মানে বাঙালিত্ব। অবশ্যই আমি আমার ছেলে মেয়েকে যতটুকু পারি আমি দিয়েছি। হুম, হয়তো আমার মতো এরকম হাজার মা আছেন দিয়েছে, তারা আবার দিয়েছে। আমার মতো অনেক মা আছেন হয়তো তারা দিতে পারেনি। তুমি এখন দিদি যে কথাটা বললে যে হুম, হুম, হয়তো রিলের সময় আমরা যে ভুল ইয়াটা করেছিলাম, যে একটা জেনারেশন আমরা গ্যাপ করে গিয়েছি। হ্যাঁ, এরকম সব হয়তো কিছু বাদ পড়ে যে, অবশ্যই বাদ পড়ে গেছে। বাদ হুম, পড়াতে পরে যে থার্ড জেনারেশনটা যেটা হবে সেটা হয়তো পাচ্ছে না যে স্বাধীনতার আহ, ইতিহাসটা বা উম, আহ, ভাষা আন্দোলনের ইতিহাসটা ওরা খুঁজে পাচ্ছে না। যে কারণে তোমার কথাটা একদম সত্যি খুব ভালো লাগলো যে এইভাবে আসলে কেউ ভেবে দেখে না যে আমরা একটা মাঝখানে একটা বাদ দিয়ে গেছি। তা তাদেরই তো 12-13 বছর 14 বছরের বাচ্চা বা তাদেরই আরেকটু ছেলেমেয়েরা। বড়, তাদেরই ছেলেমেয়েরা। সুন্দর ছেলে। কথা বলেছো যে তারাই যদি সেই বাবা মা গুলাই যদি বুকে লালন না করে যে বাঙালিত্ব, তাহলে তারা কোত্থেকে ইতিহাসগুলা শিখবে? সেখানে। সুন্দর বলেছো দিদি, এটাও একটা ভাবার বিষয়। ঠিক আছে তুমি, হ্যাঁ খুব সুন্দর বলেছো তুমি। তোমার আবৃত্তি শোনাও দিদি। ঠিক আছে, কবিতাটি একটু দীর্ঘ, আগেই হ্যাঁ, ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো অসুবিধা নেই। আহ, জাফর ওয়াজেদের কবিতা শোনাচ্ছি। একজন অনিমেষ আজও জেলখানায় চিৎকার করে, ক্ষোভে বিক্ষোভে। একজন অনিমেষ পৃথিবীর আলোময় স্নেহের মমতা থেকে আজও দূর প্রাচীরের বেড়াজালে বেদনার কাদামাটি বুকে চেপে কেঁদে ওঠে, স্বদেশ স্বদেশ, স্বাধীন স্বদেশ বলে। ভালোবাসা বুকে তুলে একজন অনিমেষ দাঁড়িয়ে থাকে পৌষের গৃহভরা ধানের গুচ্ছ গুচ্ছ উজ্জ্বলতায়, রৌদ্র ছায়ায় ঘেরা শস্যের সবুজ স্বপ্নের পাহাড়ে। অনিমেষ দাঁড়িয়ে থাকে দোঁয়াশ মৃত্তিকার ধার ঘেঁষে রূপলি দিনের আশ্বাসে। মানুষের পাশে দাঁড়িয়ে থাকা একজন অনিমেষ জেলখানার গড়াদের ফাঁকে ভাসা ক্ষীণ আলোয় আজও রক্তিম বেদনায় পথ চেয়ে জেগে আছে নতুন সূর্যের আবির মাখা উজ্জ্বল দিনের আশ্বাসে। চেতনার স্তর জুড়ে আজও তার জেগে আছে কোটি মানুষের হিরণময় গানগুলি।
রক্তের দাগ লেগে থাকা যুদ্ধের দিনে শত্রুর বুলেটে কেড়ে নেয়া লক্ষ লক্ষ সহযোদ্ধা হারানো বুক জুড়ে তার প্রতিবাদ প্রতিরোধেই যুদ্ধের তীব্র আয়োজন বেড়ে ওঠে ক্ষোভে বিক্ষোভে। একজন অনিমেষ চিৎকার করে, কেন যুদ্ধ, কেন কারাগার, কেন হত্যা, কেন রক্ত, কেন তবে ওই যুদ্ধ যুদ্ধ খেলা? তবে ভুল ছিল হায়, কোথাও জেগেছিল ভুল চিহ্নের স্বাক্ষর। তবে কেন শত্রুর মুখোমুখি বিজয় পতাকা হাতে তুলেছিল অস্ত্রের ঝংকার? একজন অনিমেষ আজও জেলখানায় চিৎকার করে, মুক্তি চাই, মুক্তি চাই। একজন অনিমেষ অন্ধকার কারাগারে হাহাকার করে, স্বাধীনতা, আমার স্বাধীনতা। একজন অনিমেষ চেয়েছিল স্বদেশী মানুষের মুক্তির শস্য সবুজ রোদ, চেয়েছিল কিষান কুটিরে অনাহারে কেঁদে ওঠা কিশোরের ক্ষুধিত কান্না মুছে দিতে, চেয়েছিল লাঙল জোয়ালে বাঁধা শস্যের ক্ষেত জুড়ে ফসলের আড়ত, চেয়েছিল শ্রমিকের মুঠোয় ভরে দিতে শ্রমজীবী সঙ্গীতের মূর্ত আনন্দ। আজও কারাগার ভেঙে উঠে আসে হাজারো অনিমেষ, আজও প্রাচীর ঘেরা অন্ধকারে প্রস্তুত হয় হাজারো অনিমেষ। বাঙালির ভালোবাসা বুকে প্রতিবাদ প্রতিশোধে আজও হাজারো অনিমেষ চিৎকার করে ক্ষোভে বিক্ষোভে। একজন অনিমেষ আজও জেগে আছে জেলখানার অন্ধকারে, একজন অনিমেষ জেগে থাকে মানুষের মুক্তির শীর্ষ দেশে, অন্ধকার কারাগারে, আগামী প্রত্যাশার স্বদেশ জুড়ে। খুব সুন্দর দিদি, খুব সুন্দর, ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, আবার তোমার কাছে ফিরে আসব। খুব সুন্দর কবিতা। আমি এখন চলে যাচ্ছি অ্যান্থনি পিউস গোমেজ দাদার কাছে। জি বলো। হ্যাঁ দাদা, হ্যাঁ সবার কবিতাই শুনছিলাম। দাদা কি কোনো আবৃত্তি করেন? আবৃত্তি খুব ভালোবাসি, এক সময় করতাম, কিন্তু আজকে পরে কি জীবন করবেন? চুক্তি নেমে অনেকটা সময় পার হয়ে গেছে, আবৃত্তি করা হয়নি। আজকে করতে চাচ্ছেন? হয়তো আগামী কোনো এক অনুষ্ঠানে করব। আচ্ছা, আজকে ঠিক আছে, আবৃত্তি শুনতে খুব ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে দাদা। এই চারজন বাচিক শিল্পী যে চমৎকার ভাবে একের পর এক আবৃত্তি করে যাচ্ছেন, আবৃত্তি করে যাচ্ছে, ভীষণ ভাবে এনজয় ভীষণ করছি। সুন্দর। চমৎকার এক একটা কবিতা, চমৎকার সেটাই, আবৃত্তি, ভীষণ সুন্দর। চারজনই খুব সুন্দর মানে আবৃত্তি এত করেন সুন্দর চারজনই আবৃত্তি ওনারা। করছে, মানে উচ্চারণ, হ্যাঁ, বাচন ভঙ্গি খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং আবৃত্তি কবিতার সবাই চয়নও করে, ছিল কিন্তু বাচন চমৎকার। ভঙ্গি সবার আসলে ওরকম স্পষ্ট হয় না। জি, দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, যে একজন নান্দনিক মানুষ হিসাবে মানব সমাজের জন্য কি প্রত্যাশা বা স্বপ্ন দেখতে ভালোবাসেন? মানব সমাজ যদি আমরা আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখি, যেটা বলে গেলেন যে আজও তো সাম্যতা নেই, আজও হানাহানি চলছে, আজও মানুষ অনাহারে দিন কাটায়। আমরা এমন একটা বিশ্বের স্বপ্ন দেখি যেখানে ন্যায্যতা থাকবে, সাম্যতা থাকবে, যেখানে ধর্ম নয় মনুষ্যত্বের বিজয় হবে, যেখানে আমরা একে অপরকে মানুষ হিসেবে ভালোবেসে একটি সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে পারবো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। আমরা যেন একটা সুন্দর মানুষ হয়ে গড়ে উঠি, এই বিশ্বকে আমরা যেন একটা সুন্দর বিশ্ব হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের মাঝখান থেকে আমাদের বৈশ্বিক যে পরিস্থিতি পরিবেশ, এই হানাহানি, এই অসাম্যতা, এই অন্যায্যতা পৃথিবী থেকে মুছে দিতে হবে। আমাদের ক্ষণিক জীবনে আমরা হয়তো অনেক কিছু অর্জনের পেছনে ছুটে যাই, এবং অনেক অর্জনের পেছনে ছায়ার মতো এসব অন্যায়, অত্যাচার, অসাম্যতা ছুটে আসে, পিছু চলে। এইসব বাদ দিয়ে, এইসব মলিনতাকে বাদ দিয়ে আমাদের একটি সুন্দর বিশ্ব যেন আমরা একে অপরকে ভালোবেসে গড়ে তুলতে পারি। সেটা আগামী বিশ্ব যেন একটা সুন্দর বিশ্ব হয় সবার জন্য, যেন ভালোবাসা এবং শান্তিতে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারে। বাসযোগ্য পৃথিবী যেন আমাদের সবার জন্য কাম্য।
সবারই একটা আমাদের সবারই কাম্য যেটা বাসযোগ্য পৃথিবী। আমরা যে আর কথাটা সবসময় ভুলে যাই যে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, এবং সেই ক্ষণস্থায়ী জীবনটাকে আমরা কখনো মৃত্যুর কথা ভাবি না। তো এর জন্য একদমই না। আমাদের পাওয়ার যে যুদ্ধ, অর্জনের যে দৌড়, সেটা কখনো ক্ষান্ত হয় না। এবং এর জন্যই হয়তো বা অনেকটা আমরা দেখি যে চারিদিকে এতটা অরাজকতা, যুদ্ধ বিগ্রহ, শক্তির যুদ্ধ, এগুলো চলছে। চারিদিকে জি দাদা, যে এখন মানুষ চিন্তা করে না যে সে মারা যাবে, বা আমার কোনো কিছুই চিরদিনের বা স্থায়ী না, এটাই চিন্তা করে না, স্থায়ী না। তারপরে কি হানাহানি, এত মানুষ, এই যে দেখছেন দাদা যে এই যে 2020-তে কত মানুষ মারা গেল, কাছের হ্যাঁ, মানুষগুলো। হ্যাঁ, তারপরও আমরা একটা বারও চিন্তা করি না যে আমরা সারা জীবনের জন্য, চিরদিনের জন্য পৃথিবীতে আসিনি, না, আমাদেরকে যেতে হবে। আমরা একটু শান্তি চাই বা একটু শান্তি দিতে চাই। হয়তো অনেকে আছেন, সবার কথা বলবো না, সবাই যে চিন্তা করে না তাই না, না সবার হলে কথা তো, নয়। হ্যাঁ, হ্যাঁ, না হলে তো পৃথিবী মানে অযোগ্যই হয়ে যেত বাসে। সবাই অনেক এখনো ভালো মানুষ আছে বলেই আমরা ভালো আছি দাদা। সেটাই মনে রাখতে হবে যে আমরা যত কিছুই অর্জন করি না কেন, আমাদের তো সবকিছু পেছনে ফেলে যেতে হবে। তো জি। আমরা কেন কিছুটা ভালোবাসা ফেলে যাই না? ও যে পারে না। যদি ভালোবাসা ফেলে যায়, হয়তো মনে করে না ওটাও রাখবো না। কৃপণতা। মানুষকে ভালোবাসা তো এত কষ্টের কাজ নয়। না দাদা, সবাই তো বুঝে না, সেটাই বললাম যে যদি বুঝতো তাহলে কারো ব্যর্থতা বা সফলতা, আমি একটা কথা বলি যে চিরদিনের জন্য না, কারো না, ব্যর্থতা বা সফলতা চিরদিনের জন্য না, বাট ওটাই মানুষ বুঝে না যে আমার ব্যর্থতা বা সফলতা অসুবিধা কি, বা আমি নিজের থেকে না হয় একটু ভালোবাসা দিলাম, একটু না হয় নিজের গেলই, ওটা না দাদা। এখনো তবে অনেক ভালো মানুষ আছে বলেই আমরা এখনো বেঁচে আছি। তা তো অবশ্যই। মানুষকে ভালোবাসার মধ্যে যে নির্মল আনন্দ, আনন্দ, মানুষকে দেওয়ার সেটি ভিতর তো যে যে অতুলনীয়। পাওয়া, হ্যাঁ, অতুলনীয় দাদা। আমার হয়তো শেষ প্রশ্ন আপনার কাছে, সবার শেষে আবারও ফিরে আসবো। করোনাকালে আজকে ভার্চুয়াল আলোচনার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বাংলা দর্শক শ্রোতাদের জন্য বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা শুনতে চাই। আমাদের করোনাকালীন সময়ে তো আমরা অনেক কিছু শিখেছি। জি দাদা। মূলত করোনার সময়ে অনেক কিছু যেমন মন্দ ঘটে গেছে, হুম, আবার অনেক কিছু আমরা নতুনভাবে শিখে আমাদের জীবনকে নতুনভাবে সাজাতেও শিখেছি। তো প্রয়োজন মানুষকে শিখিয়ে দেয়, অনেক কিছু শিখিয়ে দেয়। তো আজকের এই যে আন্তর্জালিক যে আয়োজনগুলো হচ্ছে, এই আন্তর্জালিক আয়োজনের মধ্য দিয়ে মূলত আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারছি মুহূর্তের মধ্যে। তো আমার মনে হয় যে এটাও আমাদের একটা বিশেষ প্রাপ্তি এই করোনাকালীন সময়ে, যে ভার্চুয়ালি আমরা কানেক্ট করতে পারছি, ভার্চুয়ালি আমরা একে অপরের সাথে বিনিময় করতে পারছি আমাদের ভাবনা, আমাদের জীবনধারা, আমাদের মনের আশা প্রত্যাশার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। তো আমার মনে হয় যে এই নতুন জীবনধারাও আগামীর বলয়েও একটা বিশেষ ছাপ রাখবে আমাদের কার্যক্রমে, আমাদের সামাজিক বৃত্তে। তো পৃথিবীতে সুস্থতা ফিরে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা এটাই প্রত্যাশা করি, এটাই চাই। এবং সবাই যেন সেই সাম্যতা, সেই ন্যায্যতা আর ভালোবাসার ছোঁয়ায় বসবাস করতে পারি। ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথাগুলো। আমি সবার শেষে আবার ফিরে আসবো আপনার কাছে। আমি এখন চলে যাচ্ছি ক্লারা রোজারিও দিদির কাছে। দিদি, আবার ফিরে আসলাম তোমার কাছে। এখন তুমি কি শোনাতে চাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বলো কি আবৃত্তি করতে চাও? আমরা তো একটা ক্রান্তিকালে আছি। জি। এই করোনা আমাদের জীবনকে, আমাদের সমস্ত স্বাভাবিকতা একেবারেই নষ্ট করে দিয়েছে। বন্ধ।
তাই না? সবকিছু হ্যাঁ, ওলটপালট করে সবকিছু দিয়েছে। ওলটপালট করে দিয়েছে, আগের মতো আর কিছুই নেই। কিছুই নেই। তো আমি যেটা আগে বলছিলাম যে কবিতা আমাদের জীবনের কথা বলে। আমরা যখন যে অবস্থায় আছি কবিতায় আমরা সেটি সবসময় খুঁজে পাই। তো আমি সেরকম একটি কবিতা পড়ি। আজকের শিওর, বৈশ্বিক অবস্থার উপরে ভিত্তি করে এই কবিতাটা। শিওর দিদি। বাপুন, বাপুন রে, আমি তোর মা রে বাপুন, আমি তোর মা। একবার চল বাপ, তোর বাপের সেজ কাজটুকুন করবি চল। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। শব্দ বলতে যেটুকু, সে হলো আশেপাশের ভদ্রলোকদের একতলা দোতলা বাড়ির দুমদাম দরজা জানলা বন্ধ করার শব্দ। রাত কিন্তু বেশি না, বড় জোর 10টা 10:30 এরকম। উলুবেড়িয়ার পুরসভার 28 নম্বর ওয়ার্ডের লতুকপুরের নতুন পাড়া। খবরটা কি বাতাসে ছড়ালো কে জানে, হলে হয়তো হতেও পারে তাই। তবু হাল ছাড়িনি মহাদেব মিস্ত্রির বউ সতীবালা দাসী। মানুষটার কিন্তু হয়নি কিছুই, করোনা টরোনা কিছুই হয়নি। সত্যি বলতে কি, হওয়ার মতো তেমন কিছুই হয়নি তার। একেবারে লিকপিকে চেহারার দুবলা পাতলা মানুষ, তবে ওই চেহারাতে যা জোর ছিল সে বিশাল জোর। কোনো বড় অসুখ বিসুখ কোনোদিন ভোগেনি সে। মাঝে মাঝে রাত বিরেতে একটু আধটু বুক ধরফর করতো, এই যা। সেদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে সে এমন হাঁচি কাশি জোটালে সে একেবারে শুরু হলে চাইতো না থামতে। তাই দেখে পড়শিরা বলে বেড়ালে, করোনা হয়েছে করোনা। একদিন দল বেঁধে বাড়ি বয়ে তারা শুনিয়ে দিয়ে গেলে, যাই বলো আর তাই বলো বাপু, করোনা রুগীকে ঘরে রাখা ঠিক না, একদম ঠিক না। দেখে শুনে সতীবালা তাকে ভর্তি করে দিলে হাসপাতালে। ডাক্তারবাবু অবশ্য রাখেনি বেশি দিন, দিন দুয়েক পরেই দিয়েছিল ছেড়ে। বলেছিল করোনা টরোনা কিছু না, ব্যামোটা হলো হার্টের ব্যামো। কটা দিন বাড়িতে গিয়ে বিরামে বিশ্রামে রাখো, ওষুধপত্র খাওয়াও, তারপর সময় করে আমাদের এখানে একবার দেখিয়ে নিয়ে যাও। সে দেখানো আর হলো কই। এই সন্ধ্যা রাতে বুক ধরফর করতে করতে চলে গেল মানুষটা। কি আশ্চর্য দিনকাল, করোনাকালের কি আশ্চর্য দিনকাল। সতীবালা দাসীর বুক ফাটা কান্না শুনে পড়শিরা কেউ একজনাও এলো না খবর নিতে, পড়শিরা কেউ একজনাও এলো না সান্ত্বনা দিতে। কান্না শুনে তখনই তারা যে যার মতো বন্ধ করে দিলে দৌড়। একলা ঘরে মরা মানুষটাকে আঁকড়ে ধরে হতবাক হয়ে বসে রইলে সতীবালা। পাড়াপড়শিদের বিপদে আপদে হাঁকতে ডাকতে এক কথায় ছুটে যেত মানুষটা। খেতে বসে খাবার ফেলে কতবার গেছে ছুটে। হাসপাতালের ডাক্তারখানায়, শ্মশান ঘাটে, যে যেখানে ডেকেছে ছুটে গেছে। আজ কারও দেখা নেই, আজ কারও সাড়া নেই। অ্যাসবেস্টাসের ছাউনি দেয়া 6 ফুট বাই 6 ফুট ঘরে পলেস্তারা খসে পড়া বিবর্ণ দেয়ালে টিমটিমে আলোয় ভেসে উঠল একজনের মুখ, একমাত্র সন্তানের মুখ। বেঁচে থাকতে ওই মুখ আর কোনোদিন দেখবে না বলে প্রতিজ্ঞা করেছিল মানুষটা। লেদ কারখানার কালি ঝুলি মেখে লোহা লক্করের মেশিন চালিয়ে দিন রাত খাটাখাটনি করে ছেলেকে মানুষের মতো মানুষ করবে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে কম পয়সা ঠেলেছে। তবু তার হয়নি লেখাপড়া। বখাটে ছেলেদের পাল্লায় পড়ে তার হয়নি কিছুই। শেষমেশ বাপের অমতে হারান মিস্ত্রির মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে শ্বশুরের গলায় ঝুলে পড়েছিল সে। আজ অনেক দোলচলের পরে, আজ অনেক দোনমোনার পরে সেই ছেলের শ্বশুর বাড়ির দুয়ারে কড়া নেড়ে একটানা ডেকে যাচ্ছে সতীবালা দাসী, বাপুন, ও বাপুন। ডাকতে ডাকতে একসময় থাকতে না পেরে কেঁদেও ফেলেছে।
শেষে অনেক ডাকাডাকির পরে বন্ধ দরজার ভেতর থেকে ছেলে বললে, বাবার কি থেকে কি হয়েছে, কি রোগে বাবা মারা গেছে সে কি তুমি জানো মা? তুমি কিছুই জানো না। শোনো, বাড়িতে আমার 10 মাসের বাচ্চা, আমি পারবো না যেতে, আমি কোনো মতেই পারবো না। ছেলের কথা শুনে স্তম্ভিত হয়ে মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে নীরবে নিঃশব্দে ফিরে গেল মা। ছেলের কথা শুনে চোখের জল মুছতে মুছতে ক্ষোভে দুঃখে পুড়তে পুড়তে দগ্ধ হয়ে ফিরে গেল মা। মাকে ফিরিয়ে দিয়ে কি জানি কি কারণে ছেলের কিন্তু স্বস্তি হলো না মনে। বউ তাকে বোঝালে বিস্তর, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো, করোনার সময় এমন বোকামি কেউ করে নাকি? বাবা হোক আর যেই হোক, আগে তোমার জীবন, তারপর অন্য কিছু। এসব বলে টলে হাই তুলে ঘুমিয়ে গেলে বউ। তার তবু ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কিছুতেই হলো না ঘুম। বিনিজ্জ চোখের পাতা বুঝতেই তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো বাবা। তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো ফেলে আসা শৈশব। কখনো বাবার কাঁধে রথের মেলায়, কখনো বাবার কুলে নাগরদোলায়, কখনো পুজোর গন্ধে নতুন জামার আনন্দে বাবার হাত ধরে ঠাকুর দেখতে এ পাড়া ও পাড়ায়। এসবের মাঝে এক সময় শেষ রাতের ফিকে অন্ধকারে চুপি চুপি বাইরে এসে দুয়ার খুলে বসে রইলে সে। অন্য কিছু না, বাড়ির সম্মুখ দিয়ে যে পথ চলে গেছে সে পথ দিয়ে হাট পাড়ে লোকেরা যেমন হাটে যায় তেমনি যায় শ্মশান যাত্রায়। তাই যদি দেখা যায়, দরজার আড়াল থেকে দেখা যায় যদি একটু, শেষবারের মতো দেখা যায় যদি একবার। দেখা অবশ্য হয়েছিল তার, তবে সে দেখা অন্য দেখা। শেষ রাতের অন্ধকারে নক্ষত্রের আলোয় সে দেখেছিল নির্জন নিস্তব্ধ পথে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে মা চলেছে শ্মশান যাত্রায়। করোনাকালের মা সতী চলেছে শ্মশান যাত্রায়। ভীষণ সুন্দর দিদি, একদম বাস্তব একটা লেখা। এমনই হচ্ছে, এমনই হয়েছে প্রথম দিকে, এখন হয়তো কিছুটা মানুষ ওটাকে মেনে নিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর, মানে একদমই বাস্তব যে লিখেছে, বাস্তব একটা লেখা দিদি। এটা দেবব্রত সিং এর একটি কবিতা। দেবব্রত সিং, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আসলে এই করোনা আমাদের সবকিছু ওলটপালট করে দিল। হ্যাঁ, সেলফিশ আমাদের করতেছি, মানে স্বার্থপর বানালো। স্বার্থপর বানালো। সবচেয়ে বড় কথা স্বার্থপর, কি বাবা মায়ের সম্পর্ক, কি সন্তানের সাথে এরকম স্বার্থপর সম্পর্ক তো কেউ চাইনি আমরা দিদি। ঠিক তাই। ঠিক আছে দিদি, আমি আবার বিদায় নিতে আসবো তোমাদের কাছে। এখন আমি চলে যাচ্ছি বাচিক শিল্পী প্রিয় ক্রিস্টিনা রোজারিও দিদির কাছে। দিদি আবার আসলাম। তোমার প্রিয় আবৃত্তিকারকে, যদিও প্রশ্নটা খুবই কঠিন। হ্যাঁ, কখন যে কার, তবে শম্ভু মিত্র, তারপর সৌমিত্র, কেউ কেউ কোনো কোনো আবৃত্তি একেবারে দাঁত কেটে যায়। গোলাম মোস্তফা, তার কতগুলো সেগুলো উতরানো যায় না। ভাস্বর দ্বারা আবৃত্তি একেবারে মনে দাগ কেটে যায়। সুন্দর সুন্দর, আসলে মানে কিছু কিছু কবিতা এত সুন্দর যে এবং আবৃত্তি যখন হ্যাঁ, তারপরে আর ওটা করতে গেলে মানে একেবারেই অন্যভাবে ভাঙতে হয়, মানে মনে হয় যেন ওগুলো উতরানো যায় না। সৌমিত্র চট্টোপাধ্যায় কিছু কিছু আবৃত্তি আমি ইউটিউবে শুনতাম, যে আমি কাজ করতাম আর সাউন্ড বক্সে দিয়ে রাখতাম, আমার কাছে মানে ভেতরে ছলাৎ ছলাৎ করে ওঠে, তাই না? হ্যাঁ, ওই গলা মানে ওই ভয়েসটাই তো কেমন জানি। দিদি এখন কি শোনাবে আমাদেরকে তুমি? আমরা তো এখনকার অবস্থা নিয়েই কথা বলছিলাম, এবং ক্লারার আবৃত্তির সূত্র ধরেই একটি কবিতা পাঠ করতে চাই, কারণ এ বোধহয় আমাদের এখনকার কথা। জি,
চাইবার আছে অনেক, এবং চাইবার ছিল অনেক। সে ছিল অনেক আগের কথা, সে হলো এখনকারই কথা। এখন আমি বেঁচে থাকতে, ভালো থাকতে, ঘরের মধ্যে আলো রাখতে চাই। চাইবার ছিল অনেক, চাইবার আছে অনেক। এখন আমি লোকের মধ্যে লোক দেখতে চাই, হাতের মধ্যে হাত, অন্ধকারের মধ্যে আমি বাড়ি দেখতে চাই। চাইবার আছে অনেক, আর চাইবার ছিল অনেক, কিন্তু এখন আমি তোমার মধ্যে তুমি দেখতে চাই, আমার মধ্যে আমি দেখতে চাই। এখন আমি ঘরের মধ্যে পথ দেখতে চাই, আর পথের মধ্যে ঘর। আমার ছেলে মেয়ের মধ্যে আমার স্বপ্ন ছুঁয়ে দারুণ চুল দোলানো ঝড় দেখতে চাই। আমার সারা রাতের মধ্যে আমার নৌকো ভরা পালের মতো দৃষ্টি দেখতে চাই। চাইবার ছিল অনেক, আর চাইবার আছে অনেক। এখন আমি কথার মধ্যে কথা দেখতে চাই, গানের মধ্যে গান। আমি এখন দামাল ঝড়ে একরোখা সব বটের শিকড় ভবিষ্যতের সিঁড়ি থেকে উড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাই দেখতে চাই। চাইবার ছিল অনেক, আর চাইবার আছে অনেক। এখন আমি আর কিছু নয়, একটা না এক রঙের মতো, রোগ লাগা সব গাছের মতো, ফলায় কাটা মাঠের মতো, ছুরির মুখে ধারের মতো। আর কিছু নয়, আর কিছু নয়, বেঁচে থাকতে চাই। খুব সুন্দর দিদি, ভীষণ সুন্দর হয়েছে। আমি আবার তোমার কাছে আসব। আমি এখন চলে যাচ্ছি সিসিলিয়া রোজারিও গোমেজের কাছে। দিদি কি শোনাবে বলো? আমরা আমাদের জীবনে অনেক নিরাশা, হতাশার মাঝে ক্ষণিকের জন্য হলেও অন্তরের মাঝে হারিয়ে গিয়ে শান্তি খুঁজি। আমি এবার একটি স্বরচিত কবিতা করি। তুমি আমার লেখালেখি কবিতার নাম করো। খুব ভালো। আমার কবিতার নাম কল্পনার ভুবন। অবিরাম পথ চলার ক্লান্তিতে, সুখের প্রতীক্ষার তিক্ততায় অবসন্ন মন তোমাকে চায়। যখন হিংসা, ঘৃণা, ভয়ের কুটিল ছায়া আমাকে চারিদিক থেকে ঘেরে, অন্তহীন বেদনায় জীবনকে বড় বেশি ধূসর মনে হয়, আমার মন তখন তোমাকে চায়। তোমার হাত ধরে আমি চলে যাই দূরে, বহু দূরে। সেখানে কখনো আমি প্রেমের দেবী আফ্রোদিতি, কখনো বা পৌরাণিক বনে মুক্ত শকুন্তলা। আমার সে পৃথিবীতে নেই কোনো কষ্ট, নেই ব্যর্থতার দীর্ঘ নিঃশ্বাস, নেই, আছে শুধু সুখ, প্রেম ও প্রশান্তি। আমার শূন্যতার মাঝে, আমার বেদনার মাঝে এই মন শুধু তোমাকে চায়। তোমার মাঝেই চিরমুক্তি আমার, হে আমার কল্পনার ভুবন। খুব সুন্দর হয়েছে দিদি। তুমি লেখালেখি ধন্যবাদ। করো। একটু খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, নিজে স্বরচিত কবিতা পড়েছো, খুব সুন্দর হয়েছে। আমি এখন চলে যাচ্ছি ক্যাথেরিনা ক্যারোজারিও দিদির কাছে। দিদি, আবার আসলাম তোমার কাছে, কি শোনাবে বলো আমাকে, আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো। এটা আমার আজকের শেষ পরিবেশনা। তো আমরা তো একেবারে বছরের শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে দ্বার প্রান্তে নতুন বছরের আগমনের অপেক্ষা করছি। তো প্রতি বছরের মতো কিন্তু আমরা এক একটা সবাই বলি না যে আগামী বছর কি করব। কেউ কি বলে করবো? চিনি খাওয়া ছেড়ে দেব, কেউ বলে এটা করব সেটা করব। এটা তো করবো। এই হ্যাঁ, তো এই কবিতাটা একটু রসিকতা, কিন্তু আমি একটু শোনাই আপনাদের, হয়তো এখান থেকে
আমরা কি করব তার একটা হয়তো একটুখানি একটা পথ নির্দেশনা পাওয়া যেতেও পারে। হ্যাঁ, শোনো। হবু রাজা বলে, গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কোনো। গবু বলে, কেন, তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হলো, কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানি হে ছাই, সর্বশ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাঁড়ি। গৃহীর বধূনি কহিল বাঁকায়ে গ্রীবা, আহা মিতা, তুমি চেহারা করেছ কিবা। চিন্তিত গবু সমস্যা খুলি কয়, নারী কহে, এ তো সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে। খাসির একটি জিহবা কিনিয়া বেশ হেসে বলে, নাও, সমস্যা হলো শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা। নারী হেসে কয়, জিহবা মানেই কথা। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজপ্রাসাদে জিহবা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো এই, কথা হতে ভালো এ জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটা ক্ষণে, মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো, দেননি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু বলে, হুম, অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ। ছুটিল বাড়িতে পড়িয়া মরি কি পড়ি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহে চোখে হাসিয়া কহিল নারী, আজ দেখি বাপু কিছু বাড়াবাড়ি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা। রমণী নয়নে রহস্যবান হানে, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময়ে ও আদরে। তারপর ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহবা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো এই, কথার মতো বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছোবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ। সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত বিধ্বংসী এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে এই। হবু বলে, গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও। বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিহবাটিরে। খুব সুন্দর বলেছো দিদি, খুব সুন্দর, ভালো লাগলো। আমি সবার থেকে বিদায় নিব। আমি ফার্স্টে চলে যাচ্ছি অ্যান্থনি পিয়ুষ গোমেজ দাদার কাছে। দাদা এখানে এসেছেন, সময় দিয়েছেন, ধন্যবাদ। বড়দিনের শুভেচ্ছা আবারও। আপনি আমাদের বিশ্ব বাংলা সম্মানকে কিছু বলুন সম্পর্কে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের সাথে আজকের এই সময় যোগ দিতে পেরেছি। আপনি সহ 4 জন বাচিক শিল্পীর চমৎকার একটা আবৃত্তি শোনার সুযোগ হলো আজ, এবং বিশেষ করে 4 জনকে একসঙ্গে একটা মানে বিরাট প্রাপ্তি একসঙ্গে, খুবই ভালো লাগলো, খুবই আনন্দের বিষয়। বিশ্ব বাংলার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আগামী সময়ে আপনাদের এই পথচলা আরো উজ্জ্বল হোক, আরো সফল হোক, সার্থক হোক, আমার এই কামনা রইল, এই প্রত্যাশা রইল।
এবং যারা শ্রোতা দর্শক আছেন তাদের সবার জন্য মঙ্গল কামনা এবং অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ দাদা। এখন ক্লারা দি, তুমি কিছু বলো বিশ্ব বাংলা এবং কৃতিকা সম্পর্কে, বিশ্ব বাংলা সম্পর্কে বলো। বিশ্ব বাংলার আয়োজন আমি প্রায়ই দেখি, এটি চমৎকার একটি আয়োজন। প্রায় প্রতিটি অনুষ্ঠানই অত্যন্ত ভালো হয়, গোছানো হয়। আমাকে আজকে এই অনুষ্ঠানে যুক্ত করবার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের 4 বোনকে একসাথে অনুষ্ঠান করার সুযোগ দেবার জন্য। এটা আমাদের জন্য একটা খুব আনন্দের ব্যাপার হলো। আমরা খুব আনন্দিত তোমাদের 4 জনকে পেয়ে, সত্যি। আমি বিশ্ব বাংলাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভ বড়দিন। আগামী বছর আমাদের সবার জন্য খুব ভালো হোক এই প্রার্থনা রইল। ধন্যবাদ দিদি। এখন চলে যাচ্ছে আমি ক্রিস্টিনা রোজারিও দিদির কাছে। দিদি কিছু বলো। আপনাকে ধন্যবাদ এই সঞ্চালনার জন্য ফারহানা, আমাদের সবাইকে একত্রে এক মালায় গাঁথার জন্য। আমাদের 4 জনকে একসঙ্গে, সবাই বলছে না যে এবার বড়দিনে তেমন কিছু হলো না, এইভাবে বিশেষভাবে বড়দিন কিন্তু আমরা আগে পালন করিনি, সেজন্য বিশ্ব বাংলাকে ধন্যবাদ। আমার বড় পাওয়া, সত্যি পরম পাওয়া, দাদাকে পেয়েছি, তোমাদের 4 জনকে আমি একসাথে পেয়েছি এবং একই মঞ্চ বলবো না, একই ভার্চুয়াল ভাবে তোমরা আবৃত্তি শুনিয়েছে আমাদের সবাইকে। সত্যি আমার অনেক বড় পাওয়া, বিশ্ব বাংলা অনেক বড় পাওয়া। এবং আমাদের মনের ভেতরের কন্দরের কিছু কথাও আমরা এখানে উচ্চারণ করতে পারলাম, যা বিশ্বাস করি তা দর্শকদের সঙ্গে সহভাগিতা করতে পারলাম। এটাও কিন্তু এবারের বড়দিনের আমাদের জন্য একটি বড় পাওয়া। তাই নেই হারিয়ে গেছে, হারাই এর মধ্যে, এও তো বড় পাওয়া। এই যে দূর থেকে করোনা যে আমাদের কাছে টেনে নিয়েছে, বিশ্ব বাংলাকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আমি এখন শুভ বড়দিন দিদি। আমি চলে যাচ্ছি সিসিলিয়া দিদির কাছে এখন। সিসিলিয়া রোজারিও দিদি, বলো তুমি কিছু। শুভ বড়দিন আবার সবাইকে জানাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর উপস্থাপনা করেছো, ভালো লেগেছে। আর বিশ্ব বাংলাকে এবং বিশ্ব বাংলার মাধ্যমে সব দর্শকদের জানাই শুভ বড়দিন। ধন্যবাদ দিদি। আর আমি এখন চলে যাচ্ছি ক্যাথরিনা রোজারিও দিদির কাছে। দিদি, তুমি বিশ্ব বাংলা সম্পর্কে কিছু বলো, তোমার যেটা বলার। প্রথমেই নমিত হচ্ছি, খুবই ভালো লাগছে যে অনুষ্ঠানে আমাদের আহ্বান করার জন্য। আর সত্যি কথা বলতে তো একটু তো এখন অনুষ্ঠান করি, তো যিনি সঞ্চালনা করেন তার সাথে যদি একটা আত্মিক যোগাযোগ থাকে তাহলে কি অনেক খুব সহজ হয়ে যায়। আজকে 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 খুব আমাদের খুব সহজ ভাবে কিন্তু আমরা কথাগুলো বলেছি, সহজ ভাবে করেছি, সেটা কিন্তু আপনার কারণেই। আমারও খুব ভালো লেগেছে সত্যি দিদি, এটা বলতেই হবে। আরেকটা জিনিস বলবো যে আমি তো একটু দূরে থাকি ফ্লোরিডায়, কিন্তু এই যে আজকের অনুষ্ঠানটাকে ঘিরে এই যে আমাদের 4 বোনের একটা প্রস্তুতি, এটিও কিন্তু সেই গির্জায় যাবার প্রস্তুতির মতনই কিন্তু হয়েছিল। হ্যাঁ, যে মানে রাত জেগে যে আমরা একটু আলাপ করে নিয়েছিলাম নিজেদের মধ্যে, এই সুযোগটার জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর দর্শক শ্রোতাদের একটা মাঙ্গলিক শুভেচ্ছা রইলো আগামী বছরের জন্য। সবাইকে শুভেচ্ছা। সবাই আমরা একসাথে একত্রিত হয়ে থাকার চেষ্টা করব, কেননা ঐক্যই আমাদের জয়। আসুন একটা বৃহত্তর উদ্দেশ্যের নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কেননা ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য, আসুন ঐক্যবদ্ধ। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। আবারও বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা স্টুডিওতে এসেছেন আমাদের সাথে, তারা খুবই ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মাঝেও আমাদের সবাইকে সময় দেওয়ার জন্য বিশ্ব বাংলা পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।